মায়ের কথায় বিষাদে ভরে গেছে সোহার মন। শ্রাবণের কথা আর আচরণের ভয়ে বুক কাঁপছে। সমুদ্রের ন্যায় গভীর আখি পল্লব থেকে ঝর্ণার মতো ঝরঝর করে গড়িয়ে পড়ছে পানি। শ্রাবণের আগে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুপিয়ে কেঁদে ওঠে। শ্রাবণ ধমক দিয়ে বলে, কি হয়েছে, তোকে বলেছি কিছু? সোহা ফোপাতে ফোপাতে বলে, আমি বুঝতে পারিনি আম্মু এমন কিছু বলবে। আমি সত্যি বুঝতে পারিনি। শ্রাবণ সোয়ার গাল মুছিয়ে দিতে দিতে বলে, আমি ঠিকই বুঝতে পেরেছিলাম ওই ডাইনি এমন কিছুই বলবে। নষ্টা মহিলা, নিজে গেছে 12 লাঙের কাছে, এখন মেয়েকে 14 লাঙের কাছে পাঠাতে মরিয়া হয়ে উঠেছে। আমার সন্তানকে মেরে যাবে নাকি ওই নষ্টের কথায় আরেক লাঙের কাছে? সোয়া দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, কোনো দিনও যাব না। কেন মারবো বাবুকে? ও তো আমারও সন্তান। ওই নষ্ট মহিলার সঙ্গে আর কোনোদিন কথা বলতে চাইবে? সোয়া দুদিকে মাথা নেড়ে না বলে। শ্রাবণ সোয়াকে জড়িয়ে ধরে বলে, কান্না বন্ধ করে গিয়ে নাস্তা করে নে। আমি যাচ্ছি ওই বাড়িতে। আজকে ওই নষ্টকে হাতের কাছে পাই শুধু। যদি কুরবানি না দিয়েছি তাহলে আমার নামও শ্রাবণ চৌধুরী না। সোয়া শ্রাবণের কোমর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, যেও না। গতকাল তো তুমি বাবুকে মারতে চাইছিলে। আমার সন্তান আমি যা খুশি করতে চাইবো, মারবো, কাটবো, আদর করব, বুকের ভেতর পুড়ে রাখবো। ও কেন মারতে বলবে? আমি গতকালকে নিজের সিদ্ধান্ত চেঞ্জ করেছি। তাছাড়া আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করি আর না করি, ও বলার কে? সন্তান আমাদের, তাই সিদ্ধান্ত আমাদের হবে। ওই শয়তানের বাচ্চা কেন এসব বলবে? ও কেন আমার বউকে আমার কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে বিয়ে দিতে চাইবে? সোহা চুপ করে থাকে। শ্রাবণীকে ছেড়ে বাইকের চাবি হাতে নেয়। রুম থেকে বের হওয়ার আগে সোহার দিকে তাকিয়ে বলে, কান্নাকাটি বন্ধ করে গিয়ে নাস্তা কর। আবার অসুস্থ হলে তোর খবর আছে। সোহা মাথা নাড়ায়। শ্রাবণ রুম থেকে বেরিয়ে যায়। সোহা শ্রাবণে যাওয়ার পথে তাকিয়ে ফোপাতে ফোপাতে বলে, তোমরা কেউ কখনো আমাকে বুঝতে চাও না। সবাই নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দাও আমার উপর। কেউ কোনোদিন জিজ্ঞেস করো না আমি কী চাই, আমার মতামত কী। এত বছরের জীবনে নিজের চাওয়াতে কিছুই পেলাম না। যত যা পেয়েছি হয় সব কিছু জোর করে চাপিয়ে দেওয়া, হয়তো নয় অপ্রত্যাশিতভাবে পাওয়া। চোখ মুছতে মুছতে শ্রাবণের ফোন হাতে নেয় সোহা। ফোনের লক খুলে দাদার ফোনে কল করে আবার। শ্রাবণ ওর ফোনের লক আগেই বলেছিল সোহাকে। কল রিসিভ হতে সোহা হেসকে তুলতে তুলতে বলে, হ্যালো, কি হয়েছে দাদু ভাই? কাঁদছো কেন? তোমার ছোট ছেলের বউ কই? কেন, কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? বাঁচতে চাইলে তাকে বাড়ি থেকে পালাতে বলো। শ্রাবণ চৌধুরী যাচ্ছে ওই বাড়িতে তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য। কি হয়েছে, কি করেছে অনিমা? তোমার নাতি গেলেই জানতে পারবে। তোমার ছোট ছেলের বউকে বলো বাড়ি থেকে পালানোর জন্য। রাখছি। কল কেটে দেয়। সামাদ চৌধুরী কিছু বুঝতে না পেরে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকেন। কিছু মুহূর্ত অতিবাহিত হতে অনিমা চৌধুরীর নাম ধরে ডাকেন। অনিমা চৌধুরী পাশ ছাদে সিঁড়ি বেয়ে নেমে আসেন। ওনাকে এভাবে আসতে দেখে সামাদ চৌধুরী বলেন, বাপের ভয় দেখছি একেবারেই তৈরি হয়ে বেরিয়ে এসেছো যখন ভালোই হয়েছে। এখন দ্রুত পালাও বাড়ি থেকে। তোমার বাপ শ্রাবণ চৌধুরী আসছে তোমাকে জ্যান্ত কবর দেওয়ার জন্য। অনিমা চৌধুরী কিছু না বলে বেরিয়ে যান বাড়ি থেকে। সামাদ চৌধুরী ওনার যাওয়ার পথে তাকিয়ে রইলেন। শ্রাবণ বাইক নিয়ে চৌধুরী বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। লাগাতার বাইকের হর্ন শুনে গেটের ফাঁক দিয়ে শ্রাবণকে দেখে দ্রুত গেট খুলে দেয়। শ্রাবণের বাইকের গর্জন তুলে বাড়ির সিঁড়ির গোড়ায় এসে দাঁড়ায়। বাইক থেকে নেমে বড় বড় কদমে ধূপধাপ পা ফেলে ভেতরের দিকে আগায়। ড্রয়িং রুমে এসে বাসখাই গলায় অনিমা চৌধুরীর নাম ধরে ডাকতে ডাকতে বলে, এই নষ্টা ডাইনি, শয়তানের 3 নম্বর বাচ্চা, কোন চিপায় লুকিয়েছিস? বের হ, আজকে তোর খবর আছে। সামাদ চৌধুরী, শাইনরিজা চৌধুরী আর স্পর্শ সোফায় বসেছিল। শ্রাবণের গর্জন শুনে তিনজনই সোফা ছেড়ে উঠে এগিয়ে আসে। শ্রাবণের এমন আচরণের কারণ বুঝতে পারছে না স্পর্শ আর শাইনরিজা চৌধুরী। হঠাৎ তো খেপেছে কেন? কি হয়েছে? পরনের ট্রাউজার আর টি শার্ট, চুলগুলো এলোমেলো। এই বেশে শ্রাবণ কোনোদিন এই বাড়িতে আসে না। ওর চুলগুলো সবসময় পরিপাটি থাকে। বাইরে বের হলো ড্রেস চেঞ্জ করে বের হয়। বোঝাই যাচ্ছে রাগের মাথায় বের হয়েছে। শ্রাবণ তিনজনের দিকে তাকিয়ে বলে, অনিমা কই? কোনো গর্তে লুকিয়েছে। শাইনরেজা চৌধুরী বলেন, কি হয়েছে? অনিমা কি করেছে আবার? ওই ডাইনি সোহাকে কল করে বলেছে সোহা কেন আমার বাচ্চা পেটে নিয়েছে, বাচ্চা যেন নষ্ট করে ফেলে, আমার কাছ থেকে যেন সোহা চলে আসে, ওকে আবার বিয়ে দেবে।
অন্য ছেলের কাছে। নষ্টার বাচ্চা নষ্টা গাছকে শুধু হাতের কাছে পাই, কুরবানি দিয়ে চামড়া দিয়ে গরম তেলে ভেজে কুত্তাকে খাওয়াবো। নিজে 12 ভাতারের নিচে শুয়েছে, এখন মেয়ের বাচ্চা নষ্ট করার বুদ্ধি দিয়ে ওকেও শোয়াতে চাইছে। কুত্তার বাচ্চাকে আজকে হাতের কাছে পাই, শুধু একবার। কথাগুলো বলে সিঁড়ির দিকে এগিয়ে যান শ্রাবণ। শ্রাবণের কথা শুনে তিনজনই শকড। শাহিন রেজা চৌধুরী নিজেকে সামলে গলার স্বর বাড়িয়ে বলেন, অনিমা তো নেই, কিছুক্ষণ আগেই তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। শ্রাবণ পিছন ফিরে বলে, বেরিয়ে গেছে? কোথায় গেছে ডাইনিটা? জানি না তো, বলে যায়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। কখন গেছে? শোয়ার সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরই। মিথ্যে বলছেন না তো? বাবা আর স্পর্শকে জিজ্ঞেস করো। স্পর্শ বলে, সত্যি সত্যি বেরিয়ে গেছে। শামীম রেজা চৌধুরী রুমেই ছিলেন। শুক্রবার হওয়ায় সবাই আজ বাড়িতে আছেন। শ্রাবণের তর্জন গর্জন শুনে রুম থেকে বেরিয়ে এসেছেন। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলেন, কি হয়েছে? সামাদ চৌধুরী খুলে বলেন অনিমা চৌধুরী কি বলেছেন সোয়াকে। শামীম রেজা চৌধুরী বলেন, অনিমা এসব কেন বলবে? শ্রাবণ দাদার দিকে তাকিয়ে বলে, এরপর আর কোনোদিন ওই ডাইনি যদি সোয়ার সঙ্গে কথা বলতে চায়, খবরদার কল করবে না। ওই নষ্টাকে আর সামনে পেলে সত্যি সত্যি জবাই করতাম। পালিয়ে গিয়ে বেঁচে গেল। শাহিন রেজা চৌধুরী অনিমা চৌধুরীর উপর রেগে বোম হয়ে গেছেন। রাগে ওনার শরীর রিরি করছে। হাতের কাছে পেলে কাঁসা বরাবর একটা দিয়ে জমি দূরে পাঠিয়ে দিতেন। শ্রাবণ দরজার দিকে এগিয়ে যেতেই বলে, বান্দির বাচ্চার বদ নজরে আমার বউ বাচ্চার কিছু হলে ওকে ধরে একেবারে কিমা বানিয়ে ফেলবো। কেউ আর কিছু বলার সাহস সুযোগ পায় না। শ্রাবণ বেরিয়ে যায় বাড়ি থেকে। তনিমা চৌধুরী শ্রাবণের গর্জন শুনতে পেয়ে আর সামনে আসেনি। বলা তো যায় না, রাগের মাথায় যদি ওনার মাথায় বাড়ি দিয়ে ওনাকে ভবলীলা সাঙ্গ করে দেয়। এই ছেলেকে দিয়ে তো আর বিশ্বাস নেই। এখন অবশ্য নিজের পেটে ছেলেকে দিয়েও বিশ্বাস পান না। যেভাবে তাকায় ওনার দিকে, বাবা গো। স্পর্শ দাদার দিকে তাকিয়ে বলে, ওই মহিলা কি পরিবর্তন হবে না কোনো দিন? এদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই না? মানুষে তো নির্লজ্জ হয়। দুই বোনের গায়ে মানুষের চামড়া না, গন্ডারের চামড়া লাগানো। নির্লজ্জ বেহায়া প্রাণী দুজন। শামীম রেজা চৌধুরী এই প্রথম ছোট ছেলেকে ধমক দিয়ে বলেন, স্পর্শ, ওরা তোমার মার খালামণি হয়। সো হোয়াট? মা খালা হয় বলে ওদের 7 খুন মাফ করে দেব? অন্যায় দেখেও চুপ করে থাকবো? না, আছে চরিত্রে ঠিক, আর না দেখতে পারে অন্য ভালো। শুধু মিস্টার শুধু মিস্টার শামীম রেজা চৌধুরী, ওই দুজনের মতো আপনিও সমান দোষী। আপনাদের সঙ্গে একই ছাদের নিচে থাকতেও আমার রুচিতে বাধে। ভাইয়া বলেছিল বলে বাড়িতে ফিরে এসেছি, নয়তো কমনীকালেও আসতাম না। আপনাদের চেহারা দেখার চেয়ে গুয়ের দিকে তাকিয়ে থাকা অনেক ভালো। কথাগুলো বলে ধূপধাপ পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। মেজাজ গরম হয়ে যায় তিনজনের চেহারা দেখলে। এখন এরা সমান তালে শ্রাবণকে দোষ দিয়ে যায়। চারজন হাঁ করে স্পর্শে যাওয়ার পথে তাকিয়ে রইল। স্পর্শে এভাবে কথা বলতে পারে, এটা বোধহয় সকলের অকল্পনীয় ছিল। তনিমা চৌধুরী তো প্রায় কেঁদেই দিয়েছেন ছেলের কথা শুনে। ওনার পেটের সন্তান হয় এভাবে বলে গেল। শ্রাবণের কথা সহ্য করে নিলেও স্পর্শের কথা সহ্য করতে পারেন না। আহারে, ওনার পেটের সন্তান হয়ে কিভাবে কথা বলেন। শ্রাবণ ফ্ল্যাটে ফিরে আসে। শোয়া মাত্র নাস্তা সেরে রুম এসেছে। শ্রাবণকে ফিরে আসতে দেখে ওর দিকে তাকিয়ে থাকে। এত দূর তো ফিরে আসলো। অনিমা চৌধুরীকে বোধহয় পাইনি বাড়িতে গিয়ে। ভয়ে ভয়ে মিনমিন করে বলে, নাস্তা করবে চলো। তুই করেছিস? কর্কশ গলায় বলে, চুপ হয়ে যায়। গলার স্বর কিছুটা নরম করে আবার বলে, তুই নাস্তা করেছিস? হ্যাঁ। ওষুধ খেয়েছিস? খাবো এখন। শ্রাবণ ওয়াশরুমের দিকে এগিয়ে বলে, ওষুধ খা। সোয়া ওষুধ খেয়ে নেয়। শ্রাবণের হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। মেজাজ যে কি গরম হয়ে আছে শ্রাবণ বোঝাতে পারবে না। আজকে অনিমা চৌধুরীকে হাতের কাছে পেলে সত্যি সত্যি জবাই করত। চুলগুলো ব্রাশ করে রুম থেকে বেরিয়ে ওর পেছন পেছন সোয়াও বের হয়। শ্রাবণ ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে চেয়ার টেনে বসে। সোয়া নাস্তা বেড়ে শ্রাবণের সামনে দেয়। গ্লাসে পানি ঢেলে দিয়ে দাঁড়িয়ে থাকে পাশেই। শ্রাবণ খেতে খেতে সোয়ার মুখের দিকে তাকায়। সোয়া দৃষ্টি সরিয়ে নেয়। শ্রাবণ ক্ষুণ্ণ গলায় বলে, আজকে থেকে তোর আর বাবুর কিছু হলে সব দোষ তোর ডাইনি মায়ের। তোদের কোনো ক্ষতি হলে তোর ডাইনি মায়ের ভবলিকা সাঙ্গ করে দেব। সোয়া চুপ করে থাকে। চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই। কিছু বলে শ্রাবণের মেজাজ আরও গরম হবে। শ্রাবণ খাওয়া শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পা বাড়ায় রান্নাঘরের দিকে।
মাজেদা আন্টি দুপুরে খাবার রান্না করেছেন। শ্রাবণকে দেখে বলেন, কফি বানাতে বলে কোথায় চলে গিয়েছিলে? শ্রাবণ গম্ভীর স্বরে বলে শ্রাবণ গম্ভীর স্বরে বলে, ওই বাড়িতে গিয়েছিলাম। কফি বানিয়ে দেব? দিন। আচ্ছা, একটু অপেক্ষা করো আন্টি। মাজেদা আন্টি পিছন ফিরে তাকান। শ্রাবণ বলে, সোয়া প্রেগনেন্ট, বাবু আর সোয়া যেন সুস্থ থাকে তেমন খাবার রান্না করবেন। সোয়া মাজেদা আন্টির মুখের দিকে তাকিয়ে বলে, না আন্টি, ইচ্ছে করে নিইনি, হয়ে গেছে। ভালো হয়েছে, বাবু হলে বাবুকে নিয়ে তোমার সময় কেটে যাবে। তোমাদের দুজনের উছিলায় হয়তো শ্রাবণ আরও সুস্থ হয়ে উঠবে। এমনিতেও তুমি আসার পর শ্রাবণ অনেক পরিবর্তন হয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সোয়া চুপ করে থাকে। মাজেদা আন্টি আবার বলেন, কি খাবে বলো, সেটাই রান্না করি। আর কিছু বলতে হবে না আন্টি, এত খাবে কে? শ্রাবণ তো তোমার জন্য আলাদা করে রান্না করতে বলুক। আর কিছু করতে হবে না আপনার এত কষ্ট করে, যা যা করছেন এগুলোই অনেক। আচ্ছা। সোয়া শ্রাবণের কফির মগ হাতে নিয়ে রুমে ফিরে আসে। শ্রাবণকে রুমে না পেয়ে ব্যালকনিতে ওকে দেয়। শ্রাবণ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, সামনে দিকে দৃষ্টি রেখে। হয়তো কিছু দেখছে, নয়তো গভীরভাবে কিছু ভাবছে। তোমার কফি। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে শোয়ার দিকে তাকায়। কফির মগ হাতে নিয়ে আবার সামনের দিকে তাকায়। সোয়া রুমে ফিরে এসে ওয়াশরুমে প্রবেশ করে। গতকাল দুজনের ড্রেস খুলে ওয়াশরুমে রেখে দিয়েছিল। দুজনের ড্রেস ধরে ওয়াশরুম থেকে বের হয়। মেলে দেওয়ার জন্য ড্রেস হাতে ব্যালকনিতে এসে দাঁড়ায়। সেরকম কফি শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। পেছন ফিরে একবার শোয়ার দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ায়। পুনরায় বাইরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত হয়। সোয়া চুপচাপ ড্রেস মিলে দিয়ে রুমে ফিরে আসে। সিগারেটের গন্ধ ওর একদম সহ্য হয় না। বেচারি শ্রাবণকে কিছু বলতেও পারে না, সহ্য করতে পারে না। রাত পেরিয়ে নতুন ভোরের আগমন ঘটেছে। সোয়া ঘুম থেকে জেগেই শ্রাবণের পাশে পায়নি। ফিরে এসে ব্যালকনিতে দাঁড়ায়। বাইরে আজ রতির দেখা নেই, আকাশে মেঘ জমে আছে। শুধু খুব শিগগিরই বৃষ্টি শুরু হবে বোধ হয়। সোয়ার ভীষণ মন খারাপ হয়ে আছে। কেমন যেন মন খারাপ সোয়া জানে না। ঘুম থেকে জাগার পর থেকে মন খারাপ লাগছে। সব কিছু বিষণ্ণ লাগছে। আকাশটাও আজ বিষণ্ণ হয়ে আছে। একটু পরে ঝরঝর করে কেঁদে দেবে। সোহার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সোহা! শ্রাবণের ডাক শুনে চমকে ওঠে সোহা। দ্রুত চোখ মুখ বুঝে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। শ্রাবণের দিকে তাকিয়ে বলে, বলো। শ্রাবণ সোহার মুখের দিকে তাকিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। সোহা পেছন থেকে তাকিয়ে রইল। ডাকলে অথচ কিছু না বলেই চলে যাচ্ছে। অদ্ভুত মানুষ। শ্রাবণ ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা বসে আছে চুপচাপ। গা শুকিয়ে পারফিউমের স্প্রে করে নেয়, তারপর কাবার থেকে প্যান্ট বের করে পরতে শুরু করে। সোহা মিনমিন করে বলে, আমার ফোন আর ব্যাগ তো গাড়িতেই রয়ে গেছে। স্টাডি রুমে এনে রেখেছি গতকালই। সোহা তাকিয়ে থাকে শ্রাবণী দিকে। কখন এনেছ? ওষুধ আর খাবার আনার জন্য গিয়েছিল তখন। হাত হতে পারে। শ্রাবণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে থাকার কিছু হয়নি। সোয়া দ্রুত দৃষ্টি সরিয়ে দেয়। নিজেকে কি মনে করে? দেখতে শুধু সুদর্শন, স্বভাব তো আস্ত একটা বজ্জাত, খিটখিটে মেজাজের তিতে করালা। গিয়ে কাঁসা বরাবর দেবো একটা। সোয়া অবাক হয়ে বলে, কেন, কি করেছি? বকা দিছিস কেন আমাকে? কখন বকা দিলাম? একটু আগেই। কোথায়? আমি তো কিছু বলিনি। মুখে দিয়েছিস নাকি? দিয়েছিস তো মনে মনে। সোয়া হাঁ করে তাকিয়ে রইল শ্রাবণীর মুখের দিকে। মুখ বন্ধ কর, নয়তো হাতি ঢুকে যাবে মুখের ভেতর। সোয়া মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আবারও বকা দিয়েছিস? তোর তো সাহস কম না? অতি নিকটে শ্রাবণীর গলার স্বর আরও পারফিউমের তীব্র ঘেরান পেয়ে ফট করে ঘাড় ঘুরিয়ে তাকায় সোহা। শ্রাবণ ওর সামনে দাঁড়িয়ে আছে। এখানে আসলো কখন? এভাবে কি দেখছিস? কিছু না। দেখবি কিছু মিছু? মানে কি দেখব? শ্রাবণ সোয়ার উপরে ঝুঁকে পড়ে। শ্রাবণকে এভাবে ঝুঁকে পড়তে দেখে সোয়া পেছনের দিকে ঝুঁকে যায়। শ্রাবণ সোয়ার দুপাশে দুহাতে ভর করে আরও ঝুঁকে পড়ে। সোয়া আরও ঝুঁকতে গিয়ে চিৎ হয়ে পড়ে যায় বিছানায়। শ্রাবণ সোয়ার মুখের উপর ঝুঁকে পড়ে, চোখে চোখ রেখে বলে, দেখতে না পেয়েই তো বকা দিচ্ছিস। বকা দেয়নি। তোমাকে বকা দেওয়ার মতো কলিজা আমার হয়েছে নাকি? দিসনি? সোয়া দুদিকে মাথা নেড়ে বলে। শ্রাবণ সোয়ার ঘাড়ে মুখ গুজে বলে, আদর আদর ফিলিংস হচ্ছে।
সোহা শ্রাবণকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করে বলে, তুমি না কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছ, যাও সেখানে। যাব না, আন্টি আছে ফ্ল্যাটে, চলে যেতে বলেছি। না। কি না? তুমি সরো আমার উপর থেকে, এভাবে শুয়ে পেটে চাপ লাগছে। শ্রাবণ হাতে ভর করে শোয়ার উপর থেকে ওঠে। শোয়া নিজের ঘাড়ে হাত বুলিয়ে বলে। শ্রাবণ ঝুঁকে থেকে শোয়ার পেটের দিকে তাকায়। ডান হাত দিয়ে শোয়া জামার উপরের দিকে তুললেই নিলেই শোয়া শ্রাবণের হাত চেপে ধরে। শ্রাবণ চোয়াল শক্ত করে শোয়ার মুখের দিকে তাকাতেই হাত ছেড়ে দেয় শোভা। ভয় দেখানো ছাড়া আর কোনো কাজ নেই এই ছেলের। জামা একটু উপরের দিকে তুলে ছালার একটু নিচের দিকে নামিয়ে শোয়ার পেট উন্মুক্ত করে শ্রাবণ পেটের উপর হাত বুলিয়ে চুমো খায় একটা। পেটে শ্রাবণের ওষ্ঠের গভীর ছোঁয়া পেতে শোয়ার সাথে ঝাঁকি দিয়ে গায়ের প্রত্যেকটি লোম খাড়া হয়ে গেছে। শ্রাবণ পরপর আরও কয়েকটা চুমো খায় পেটে। শোয়াকে ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চুল ব্রাশ করতে করতে শোয়ার দিকে তাকায় ঘাড় ঘুরিয়ে। শোয়ার ড্রেস ঠিক করে শোয়া থেকে উঠে বসেছে। চুলগুলো সেট করে শার্ট ইন করে বাইকের চাবি আর ওয়ালেট পকেটে ভরে নেয়। সানগ্লাস শার্টের সামনে ঝুলিয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। ফোন পকেটে ভরে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে। বাইকে গেলে তো ভিজে জবো জবো হয়ে যাবে। আবার ড্রেসিং টেবিলের সামনে এসে বাইকের চাবি রেখে গাড়ির চাপে নেয়। শোয়ার দিকে তাকিয়ে বলে, খাবো। শোয়া দ্রুত বিছানা ছেড়ে নেমে দরজার দিকে আগায়। শ্রাবণের পেছন পেছন রুম থেকে বের হয়। মাজাটা আন্টি নাস্তা তৈরি করে টেবিলের উপর রেখেছেন। শোয়া দুটো প্লেটে নাস্তা নেন। একটি শ্রাবণের সামনে দিয়ে আরেকটি নিজের সামনে নিয়ে বসে। খাওয়ার প্রতি অনীহা তৈরি হয়েছে ইদানিং। খেতে ভালো লাগে না, ইচ্ছেও করে না। খাওয়ার মাঝে শ্রাবণের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে হাসান কল করেছে। বল কোথায়? নাস্তা করছি। দ্রুত আয়, আসছি। কল কেটে খাওয়ায় মনোযোগী হয় শ্রাবণ। শোয়া খেতে খেতে শ্রাবণের মুখের দিকে তাকায় কয়েকবার। শ্রাবণ মুখ তুলে ওর মুখের দিকে তাকিয়ে বলে, কি? শোয়া দুদিকে মাথা নেড়ে বলে, কিছু না। কি লাগবে? কিছু লাগবে না। শ্রাবণ আর কিছু বলে না, দ্রুত খাওয়া শেষ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। সোহা ধীরে ধীরে খাওয়া শেষ করে রান্নাঘরে উকি দেয় একবার। মাজেদা আন্টি নেই, বাজারে গেছেন বোধ হয়। স্টাডি রুমে এসে ব্যাগ থেকে নিজের ফোন বের করে বেডরুমে চলে আসে। ফোন বন্ধ হয়ে গেছে চার্জ শেষ হয়ে। ফোন চার্জে লাগিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় আবার। বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে। গেটের দিকে নজর পড়তে দেখে শ্রাবণ গাড়ি বেরিয়ে যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে বাইরে না গেলে কী হতো? ওর একা একা থাকতে ভালো লাগছে না। মাজেদা আন্টি থাকলে ওনার সঙ্গে গল্প করতে পারতো। তখনকার কথা স্মরণ হতেই ডান হাতের পেটটার ওপর চলে আসে সোহার। দুদিনই শ্রাবণের এত পরিবর্তন আশ্চর্যজনক ব্যাপার। সোহা সত্যি অবাক হচ্ছে গত দুদিন ধরে শ্রাবণকে দেখে। হঠাৎ করে এত পরিবর্তন অকল্পনীয়। এই ছেলে সত্যি অদ্ভুত। কখন কি ভাবে করে নিজেও জানে না বোধ হয়। শ্রাবণ বন্ধুদের কাছে চলে এসেছে। ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। ওরা 6 বন্ধু একটা ক্যাফেতে বসে আছে। হাসান 6টা কফির অর্ডার দেয়। শিফাত শ্রাবণের মুখের দিকে তাকিয়ে বলে, শ্রাবণ, তুই না বিয়ে করবি না জীবনে? যাক গিয়ে সে কথা। যে কারণে হোক বিয়েটা করলি, শালা কোটিপতি ফকির। দিনভর দিতে চাইলি না, কারণ জীবনও বউকে ছবি না। কি মনে করে আবার 2015 টাকা দিলি? বিয়েই করবি না, বউকেও ছবি না, তবু বিয়ার আধা বছর পূরণ হওয়ার আগেই বাপ হয়ে যাচ্ছিস। তোকে দেখে আশ্চর্য না হয়ে পারি না ভাই। রাব্বি বলে, মনের কথা বলছিস তুই। আমিও এটাই বলতে চাচ্ছিলাম যে এই ছেলে জীবনে বিয়েই করবে না। মেয়ে মানুষ দেখলে নাক ছিটকে দূরে সরে যায়। সেই ছেলে আমাদের আগে বিয়ে করে বাপ হয়ে যাচ্ছে। হাসান বলে, তোরা সারাদিন বিয়ে বিয়ে বউ বউ করিস, সেই জন্য তোদের কপালে বিয়ে আর বউ কোনোটাই জুটছে না। শিপাত বলে, কবে জানি শুনি তুইও বিয়ে করে নিচ্ছিস। সাকিব বলে, ভাই আর যাই করিস আমাদের আগে বিয়ে করিস না। হাসান নাক মুখ কুঁচকে বলে, বিয়ে করেছে কে? কি জানি, কবে জানি শুনি তুইও বিয়ে করে বাপ হয়ে যাচ্ছিস। তোদের দুজনের তো আবার এক রোগ, স্বভাবও প্রায় এক। না না করতে করতে একই কাজ করে ফেলতেও পারিস। শ্রাবণ নীরব দর্শক হয়ে সকলের কথা শুনছে। এদিকে তো আজেরা কথা কি খেয়ে আসে ওর মাথায় ধরে না। ওর তো প্রয়োজনীয় কথা বলতে ইচ্ছে করে না। কফি চলে আসে 6 জনের। শ্রাবণ কফির মগে চুমুক দিতে দিতে বাইরের দিকে তাকিয়ে থাকে। চোখ মুখ গভীর, কেমন বিষণ্ণ দেখাচ্ছে।
হাসান কফির মগে চুমুক দিতে দিতে শ্রাবণীর দিকে তাকিয়ে থাকে। বাকিটা গল্প করছে আর কফির মগে চুমুক দিচ্ছে। শ্রাবণ। হাসানের ডাক শুনে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায় শ্রাবণ। কি হয়েছে? শ্রাবণ দুদিকে মাথা নাড়ায়। হাসান বলে, মন খারাপ কেন? ভাল লাগে না কিছু। স্ট্রেস কমা। কেন তুই টেনশন করিস? যা হবে ভালোই হবে। শ্রাবণ চুপ করে থাকে। কোথায়ও না যাবি বলেছিলি? বাড়িটা দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু ওই বৃষ্টির মধ্যে এখন আর যাব না। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, গাড়ি তো নিয়ে এসেছিস, চল গিয়ে দেখে আসি। থাক, এখন আর যাব না। কাজ কোন পর্যন্ত? কমপ্লিট হতে আরও কতদিন? আরও অনেক সময় লাগবে পুরোপুরি কমপ্লিট হতে। তোর বাবু হওয়ার আগে হলে ভালো হবে, কি বলিস? বাবু হওয়ার আগেই? অনেক আগেই হবে। পাশ থেকে রাব্বি বলে, প্রেমিক প্রেমিকের মতো কি এ তো গুজব গুজব ফুসুর ফুসুর করছিস? দুজন প্রেম করছি, করবি? কি বলিস এসব? আমি কেন নই? আমার কোনো সমস্যা নেই ভাই। আমি কেন তোদের মতো ব্যাডাদের সঙ্গে প্রেম করতে যাব? তোরাই কর তোদের সাথে প্রেম। হাসান আর শ্রাবণ দুজনের দাঁতে দাঁত চাপে রাব্বির কথা শুনে শ্রাবণ কটমট করে তাকায়, দাঁতে দাঁত পিষে বলে, তোর কি মনে হয় আমাদের দুজনের মধ্যে সমস্যা আছে? শিপা টিটকিরি করে বলে, থাকতেও পারে, দুজনের এক সমস্যা, বিয়ে করতে চাস না। ভাই, সিরিয়াসলি বলছিস? তোরা কি রিলেশনে আসিস? শ্রাবণ হাত বাড়িয়ে খপ করে চেপে ধরে শিপাতের ঘাড়। হাসান বসা থেকে উঠে শিপাতের পেছনে দাঁড়িয়ে ধুমধাম লাগিয়ে দেয় কয়েকটা পিঠের উপর। মারছিস কেন ভাই? মজা করলাম তো। এই শ্রাবণ, ছাড়। বাকি তিনজন ওদের তিনজনের দিকে তাকিয়ে হাসছে। ক্যাফেতে বসা থেকে বাকিরা ওদের ছয়জনের দিকে তাকিয়ে আছে। ঈশান নামাজের পর ফ্ল্যাটে ফিরে শ্রাবণ ফোনে শামা চৌধুরীর সঙ্গে কথা বলতে বলতে দরজা লাগিয়ে রুমের দিকে আগায়। রুমে এসে বিছানার দিকে তাকিয়ে দাঁড়িয়ে যায়। বলা বলা শেষ করে ফোনে রাখে। শোয়ার দিকে তাকে গম্ভীর্য ভাব রেখে বলে, প্রত্যেকদিন যে ব্ল্যাকেট মুড়ি দিয়ে এভাবে বসে থাকিস, তাতে তোর ভয় কমে যায়? শোয়া উপর নিচ মাথা নাড়ায়। শ্রাবণ আগের মতো একইভাবে বলে, ব্ল্যাকেট মুড়ি দিয়ে এভাবে বসে থাকলে ভূত তোকে ধরতে পারবে না? জানি না তো। এভাবে বসে থাকলে আরও ভালোভাবে ধরতে পারবে। পেছন থেকে আসবে, তারপর তোর ঘাড়ে চেপে বসবে। শ্রাবণের কথা শুনে গলার স্বর শুনে ভয় পেয়ে দ্রুত বিছানা ছেড়ে নেমে শ্রাবণের গা ঘেঁষে দাঁড়ায় সোহা। বিছানার দিকে তাকিয়ে শ্রাবণের মুখের দিকে তাকায়। ভয়াক্ত কণ্ঠে বলে, সত্যি সত্যি পেছন থেকে এসে ঘাড়ে চেপে বসবে? মাথা নাড়ায়, গলার স্বর আস্তে চেয়েও ভারী করে বলে, সত্যি সত্যি ভূত আছে এই ফ্ল্যাটে? হ্যাঁ। সব হয় আতঙ্কে শ্রাবণীর বুকের সাথে লেপটে যায়। এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতের শার্ট খামচে ধরে। রুমের চারদিকে নজর বুলিয়ে বলে, তুমি সন্ধ্যার পর কেন বাইরে থাকো? এখন এই ভূতের জন্য কি দিনরাত বইয়ের আঁচল ধরে ঘুরবো আমি? যদি ভূত এসে আমাকে মেরে ফেলে? মারবে কেন? তুই ভূতের সঙ্গে বন্ধুত্ব করে নে। এমনিতে তোর তো ডাইনির বাচ্চা, জুনিয়র ডাইনি। তুমি সন্ধ্যার পর কোথাও যেও না প্লিজ। আমার অনেক ভয় লাগে একা একা থাকতে। একা কোথায়? বাবু তো আছেই তোর সঙ্গে। কোথায় বাবু? ও তো এখন পেটের ভিতর। ভূতও তো আছে। ওরা থাকতে কিসের ভয়? আমি তো কত বছর ধরে এদের সঙ্গে আছি। তোমাকে ভয় দেখায় না ওরা? না। মিথ্যে বলছো তুমি, তাই না? কোনো ভূত নেই। এই ডাইনির বাচ্চা, ভূত নেই তাহলে ভয় পাস কেন? দুনিয়ার ভূত বলতে কিছু আছে? যদি কিছু থেকে থাকে তা হলো তোর মা, খালার, নানি। ডাইনি, রাক্ষসী, শয়তান সব ওরাই। ওরা ছাড়া দুনিয়ার আর কোনো ভূতপেত নেই। একদমে কথাগুলো বলে থামে শ্রাবণ। সোহাকে নিজের কাছ থেকে সরিয়ে দিতে দিতে বলে, ছাড় এখন, সবসময় শুধু চিপকে যাওয়া অসভ্য মেয়ে। সোহা শ্রাবণের কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। আশেপাশে নজর বুলাতে বুলাতে সেন্টার টেবিলের কাছে এসে দাঁড়ায়। গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পুরো এক গ্লাস পানি পান করে। ভয়ে গলায় শুকিয়ে গিয়েছিল। শ্রাবণের শার্ট খুলে বেল্ট খুলতে খুলতে সোহার দিকে তাকায় আবার। একটা মানুষের তো ভয় কিভাবে পায়? ভূত বলতে দুনিয়ায় আদৌ যে কোনো কিছু নেই, এটা এই মেয়েকে কিভাবে বোঝাবে? রোজ রোজ ভূতের ভয়ে ব্র্যাকেট মুড়ি দিয়ে বসে থাকে। শ্রাবণ গোসল সেরে বেরিয়ে আসে। চুল মুছতে মুছতে সোয়ার দিকে তাকিয়ে বলে, খাবো। সোয়া বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। দাঁড়িয়ে আছিস কেন? তুমিও চলো। গিয়ে বাড়তে থাক, আসছি। একা একা যেতে ভয় লাগে। ধরে একটা আছাড় মারবো, দেখিস। যা, কিছু নেই। ধমক খেয়ে ভয়ে ভয়ে রুম থেকে বের হয় সোহা। পুরো ড্রয়িং রুমে নজর বুলাতে বুলাতে রান্নাঘরের দিকে আগায়। ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনার
রান্নাঘরের কাছাকাছি আসে নজর পড়ে শোকেসের পাশে। ওখানে লাইটের আলো পৌঁছায়নি। অন্ধকারের মধ্যে জলে আলো জ্বলে আছে কারো দুই চোখে। ভয়ে শোয়ার গলা শুকিয়ে কাঠ। চোখ বন্ধ করে এক চিৎকার দিয়ে রুমের দিকে দৌড় দেয়। ভূত ভূত বলে। শোয়ার চিৎকার শুনে শ্রাবণ রুম থেকে বেরিয়ে আসে। দরজা পার হতে শোয়া একলাপে ওর কোলে উঠে গলা জড়িয়ে ধরে, ঘাড়ে মুখ গুজে দেয়। হঠাৎ এমন হওয়ায় ঝোঁক সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে যায়। শোয়া শক্ত হাতে শোয়াকে আগলে ধরে স্থির হয়ে দাঁড়ায়। আশেপাশে নজর বুলাতে বুলাতে উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে? শোয়া শ্রাবণের ঘাড়ে মুখ গুজে রেখে ভয়াক্ত কণ্ঠে কাঁদো কাঁদো হয়ে বলে, রান্নাঘরে ওখানে ভূত। ভূত? কিসের ভূত? একটু আগেই না বললাম ভূত বলতে কিছু নেই। আছে, আমি দেখেছি। কোথায়? শোয়া মুখ না তুলে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেয়। শ্রাবণ শোয়াকে কোলে নিয়ে সেদিকে পা বাড়ায়। শোয়া ছটপট করে অস্থির হয়ে বলে, যেও না, ভূত আছে ওখানে, রুমে চলো। চুপ করে থাক, দেখি কোন ভূত এসেছে এসেছে তোকে খাওয়ার জন্য। সত্যি সত্যি ভূত আছে? চোখ দুটো জল জল করছিল। আমি যাব না ওখানে। শ্রাবণকে তবুও সেদিকে আগাতে দেখে শোয়া আরও শক্ত করে ওর গলা জড়িয়ে ধরে, দুই পা দিয়ে পেঁচিয়ে ধরে আছে কোমর। রান্নাঘরের কাছাকাছি আসতেই দেখে ছোট্ট একটা বিড়াল ভয়ে জোরেশোরো হয়ে এদিক ওদিক দেখছে। ওদের দেখে দৌড়ে রান্নাঘরে ঢুকে যায়। শ্রাবণ রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে। নিজে তো ভয় পেয়েছিস, সঙ্গে বিড়াল, আর ওকেও ভয় পাইয়ে দিয়েছে। কারো পোষা বিড়াল এটা। ফ্ল্যাটে ঢুকলো কিভাবে আর কখন ঢুকলো? ও যখন এসেছে তখন? হতে পারে। ও হয়তো খেয়ালই করেনি। রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতে চিবিয়ে চিবিয়ে বলে, এভাবে যে দৌড় দিলে ভুলে গেছিস তুই যে প্রেগনেন্ট? ঠাস করে যদি পড়তি, বাবুর যদি কোনো ক্ষতি হয়? এত বড় একটা ডাইনি হয়ে সামান্য 2 ইঞ্চি একটা বিড়াল দেখে কিভাবে ভয় পাস? সোয়া শ্রাবণের ঘাড় থেকে মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, ওটা বিড়াল। হ্যাঁ, চোখ দুটো তাহলে অমন জ্বলছিল কেন? শ্রাবণ রান্নাঘরে এসে আশেপাশে তাকিয়ে বিড়াল খুঁজতে খুঁজতে বলে। কুকুর বিড়ালের চোখ অন্ধকারে জল জল করে। ও, বিড়াল আসলো কিভাবে ফ্ল্যাটে? আমি যখন এসেছি তখন এসেছে বোধ হয়। নামাও আমাকে। শ্রাবণ রুক্ষ স্বরে বলে, নামবে কেন? থাক সারা জীবন এভাবেই। সুয়া মুখ কাচুমাচু করে বলে, ও কি হচ্ছে? ও কি ইচ্ছা করে কোলে উঠছে নাকি? ভয় পেয়ে তো উঠেছে, ভয় পেলে এতে কিছু খেয়াল থাকে নাকি? মিনমিন করে বলে, নামাও না। দাঁড়াতে পারবি? তুই তো আবার ভয় পেলে দাঁড়াতেও ভুলে যাস। আল্লাহর দুনিয়ায় তোর মতো অদ্ভুত ডাইনি আর একটাও নেই। সুয়া চুপ করে থাকে। শ্রাবণ সুয়াকে নামিয়ে দেয়, দু হাত ধরে রাখে যেন ধপাস করে পড়ে না যায়। সোহা নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ায়। শ্রাবণ আশেপাশে নজর বুলাতে শুরু করে আবার। বিড়ালটা কোথায় গিয়ে লুকালো? 2 কদম আগাতেই দেখে ফ্রিজের পাশে ঘাপটি মেরে বসে আছে। শ্রাবণ ধীর পায়ে আস্তে আস্তে বিড়ালের কাছে এগিয়ে এসে বসে পায়ের উপর ভর করে। ধীরে ধীরে হাত বেড়িয়ে বিড়ালটা ধরে। বাচ্চা বিড়াল। সোহার চিৎকার শুনে অনেক ভয় পেয়ে গেছে বেচারা বিড়াল। শ্রাবণ বিড়ালছানাটা ফ্ল্যাটের দরজার বাইরে রেখে দেয়। যার বিড়াল সে খোঁজে নিক। ও ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করতে পারবে না এটা কার বিড়াল। বেসিনের কাছে এসে হাত ধুয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। সোয়া ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে এসেছে। শ্রাবণ সোয়াকে সাবধান করে বলে, নেক্সট টাইম থেকে এভাবে দৌড় দিবি না। ভয় পেলে দাঁড়িয়ে থেকে আমাদেরকে ডাকবি, মনে থাকবে? হ্যাঁ। দুজনের জন্য খাবার বেড়ে শোয়া চেয়ার টেনে বসে। ভয়ে ওর বুক এখনো ধড়পড় করছে। আজকের মতো এত ভয় শোয়া এই জীবনে পায়নি বোধ হয়। বিকেলে খেয়েছিলি? হ্যাঁ। শ্রাবণ আর কিছু বলে না, প্লেটের দিকে তাকিয়ে নিজে খাওয়া শুরু করে। শোয়া নিজেও খাওয়া শুরু করে। রাতের 11টা। বাইরে ধুম বৃষ্টি শুরু হয়েছে আবার। জোরে জোরে বাজ পড়ছে। শ্রাবণ স্টাডি রুমে গেছে বই রেখে আসার জন্য। এতক্ষণ বেডরুমে শোয়ার পাশে বসে বই পড়ল। শোয়া এখন ঘুমিয়ে পড়েছে প্রায়। একা থাকতে ভয় পাচ্ছিল, তাই শ্রাবণ বই নিয়ে বেডরুমে চলে আসে। আবার বজ্রপাত হতেই চমকে ওঠে শোয়া। ঘুম উবে গেছে ভয় পেয়ে। আশেপাশে শ্রাবণকে দেখতে না পেয়ে শোয়া থেকে উঠে বসে। কোথাও গেল শ্রাবণ? বজ্রপাতের শব্দে ব্ল্যাকেট খামচে ধরে 2 হাতে। শ্রাবণ রুমে এসে ওকে উঠে বসে থাকতে দেখে বলে, ভয় পেয়েছিস? উপর নিচ মাথা নাড়ায় সোহা। শ্রাবণ ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, শুয়ে পড়, ফ্রেশ হয়ে আসছে। শ্রাবণ নিজেও চমকে উঠেছিল এত জোরে বাজ পড়ায়, তাই তো দ্রুত রুমে ফিরে এসেছে। বেদু শোয়া নিশ্চয় ভয়ে কেঁদে ফেলেছে এমনটাই ধারণা ছিল ওর। ফ্রেশ হয়ে এসে পানি পান করে ডিম লাইট অন করে মেন লাইট অফ করে দেয়।
বিছনায় উঠে শুয়ে পড়ে শোয়ার পাশে। শোয়া নিজে থেকেই শ্রাবণের গা ঘেঁষে শোয়, আবার বাস পড়তে শ্রাবণকে জড়িয়ে ধরে। শ্রাবণ শোয়াকে বুকে আগলে ধরে বলে, যখন বাড়িতে ছিলে তখন বাস পড়লে কী করতি? শোয়া শ্রাবণের বুকে মুখ গুজে রেখে বলে, মেয়েটা এসে আমার রুমে থাকতো, তোর ডাইনিমা আসতো না কেন জানি না। শোয়ার কণ্ঠে স্পষ্ট অভিমান। শ্রাবণের বুকের সঙ্গে আরো মিশে যায়। অভিমান ভরা সুরে বলে, তোমার আম্মু মানে বড় আম্মু ছিল না বলে তুমি মা ছাড়া থেকেছো, অথচ আমার আম্মু থাকতে আমি মা ছাড়া থেকেছি। আমি আম্মুকে হাজার কাছে চেয়েও পাইনি কখনো। শ্রাবণ শোয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঘুমা, ওইটা নিয়ে ঠ্যাং ভেঙে খোঁড়া না করলে আমার নামও শ্রাবণ চৌধুরী না। শোয়া চুপ করে থাকে, কিছু বলে ধমক প্লাস গালি দিতে থাকে। আবার বাস পড়লে কেঁপে ওঠে সোহা, এত বাস পড়ছে কেন? সারা রাত কি এভাবেই চলবে নাকি? এমন চলে সোহা ঘুমাবে কিভাবে? অবশ্য শ্রাবণ জড়িয়ে ধরার পর ভয় অনেক কমে গেছে। কয়েকদিন পেরিয়ে গেছে, শ্রাবণ আর সকাল থেকে ফ্ল্যাটে রয়েছে। জিম থেকে ফেরার পর আর কোথাও যায়নি। সোহাকে 2 মিনিটের জন্য চোখের আড়াল হতে দিত না। একটু আড়াল হলে ডাকাডাকি শুরু করে দেয়। গোসল সেরে বের হতে শ্রাবণ কর্কশ গলায় বলে, এত সময় লাগে গোসল করতে? সারাদিন কি ওয়াশরুমে কাটানোর চিন্তাভাবনা করছিলি নাকি? সোহা ব্যালকনির দিকে আগায় কাপড় চোপড় মেলে দেওয়ার জন্য। কতক্ষণ হয়েছে গোসল করতে গেছে? বড়জোর 15 মিনিট। একজন মেয়ের গোসল করতে কি 15 মিনিট লাগবে না? ড্রেস মিলে দিয়ে এসে হাত মুখ ধুয়ে ক্রিম লোশন লাগায়। শ্রাবণ খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। হঠাৎ এই ছেলের হয়েছে কি? ভালোই তো ছিল ও গোসলে যাওয়ার আগে। খাবে চলো। শ্রাবণ বসা থেকে উঠে ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। সোয়া আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে ওর যাওয়ার পথে। জিনে ধরলো নাকি? এমন করছে কেন হঠাৎ করে? এই ডাইনের বাচ্চা, আসবি নাকি? না ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি? শ্রাবণের বাসখায় গলার স্বর শুনে দ্রুত রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। শ্রাবণকে খাবার বেড়ে দিয়ে নিজেও বসে খেতে। প্লেটের অর্ধেক খাবার ভালোভাবে খেয়েছে সোহা। শ্রাবণ নিজের মতো খেয়ে চলছে একতালে। খাওয়ার সময় ডিস্টার্ব করা ওর একদম অপছন্দ। হঠাৎ সোহার পেট মুচড়ে ওঠে। দ্রুত চেয়ার ছেড়ে উঠে দৌড়ে বেসিংয়ের কাছে এসে গলগল করে বমি করে দেয়। ওর ওয়াক ওয়াক শুনে এই দিকে শ্রাবণ নিজের বমি করেই ফুলোর ভাসিয়ে দিয়েছে। সোহার বমি বন্ধ হলে স্থির হয়ে দাঁড়ায়, মাথা ঘুরে গেছে একদম। শ্রাবণের ওয়াক ওয়াক শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখে শ্রাবণ চেয়ারের উপর বসে আজ থেকেই বমি করছে এখনো। কি আশ্চর্য, প্রেগনেন্টও আর বমি করছে শ্রাবণ। সোহা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে চোখ মুখে পানি দেয়। কুলকুচি করে শ্রাবণের কাছে এগিয়ে আসে দ্রুত পায়ে। বমি করে ফ্লোরের 12টা বাজিয়ে দিয়েছে। বেচারার প্লেটে অবশিষ্ট কিছুই নেই। প্লেট ক্লিয়ার হয়ে গেছে একদম। সোহা পানির গ্লাস এগিয়ে দেয় শ্রাবণের দিকে। শ্রাবণ গ্লাস হাতে নিয়ে কুলি করে সোজা হয়ে বসে। বমি করতে করতে মনে হয়েছিল পেটে নাড়ি বুড়ি সব বেরিয়ে আসবে। ঠিক আছো তুমি? শ্রাবণ সোহার বুকের সঙ্গে মাথার ঠেস দিয়ে সোহার মুখের দিকে তাকায়। রাগী গলায় বলে, বমি করলি কেন? সোহা মিনমিন করে বলে, বমি পেলে কি করব? বমি আটকে রাখা যায়? নিজে তো বমি করলি, সঙ্গে আমাকে করিয়ে ছাড়লি। বমি করে মাথা ঘুরছে চোখটির মতো। এরপর আর একদিন খাওয়ার সময় বমি করলে তোর খবর আছে। বমি পেলে কিভাবে আটকে রাখবো? এখন থেকে হয় তুই আগে খেয়ে নিবি, নয়তো আমি খাওয়ার পর খাবি। একসঙ্গে খেতে বসে আমার খাওয়ার 12টা বাজাবি না। আচ্ছা। শ্রাবণ কয়েক ঢোক পানি পান করে বসা থেকে উঠে রুমের দিকে এগিয়ে যায়। ওর নিজেকে এখন 3 দিনের অনাহারী আর 7 দিনের বিরামই মনে হচ্ছে। সোহা ফ্লোরের দিকে তাকিয়ে আছে। বমি করে ফ্লোর ভাসিয়ে দিয়েছে। নিজে তো বমি করলোই, সঙ্গে শ্রাবণকে করিয়ে ছাড়লো। এখন এই ফ্লোর ওকে পরিষ্কার করতে হবে। ফ্লোর পরিষ্কার করে মপ দিয়ে মুছে দেয়। ভালোভাবে হাত দিয়ে রুমে এসে দেখে শ্রাবণ তৈরি হচ্ছে। ওকে এখন তৈরি হতে দেখে বলে, কোথায় যাবে? শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকাতে ওর চাহনি দেখে মিনমিন করে বলে, ভুল হয়ে গেছে, খাবে না? শ্রাবণ আয়নার দিকে তাকিয়ে চুলে আঁচড়াতে আঁচড়াতে শান্ত গম্ভীর গলায় বলে, এর মতো খাওয়া হয়ে গেছে, তুই গিয়ে খেয়ে নে। খেতে ইচ্ছে করলে বাইরে থেকে খেয়ে নেব পরে। সন্ধ্যার আগে ফিরে এসো। শ্রাবণ হাত থেকে চিরুনি রেখে শোয়ার দিকে ঘুরে দাঁড়ায়। আগের ভাব ধরে রেখে বলে, ভোর রাতে ফিরবো। সোয়া শ্রাবণের মুখের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয়। শ্রাবণ বাইকের চাবি, ফোন আর ওয়ালেট নিয়ে রুম থেকে বের হয়। ওর পেছন পেছন সোয়াও বের হয়। শ্রাবণ বের হওয়ার আগে পেছন ফিরে তাকায় শোয়ার দিকে। আদরের সুরে বলে, খেয়ে নে। খাচ্ছি। শ্রাবণ বেরিয়ে যায়। সোয়া বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে।
দুই প্লেটে দুজনের অর্ধেক অর্ধেক খাবার রয়েছে। যতটুকু খেয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি বমি করে বের করে দিয়েছে। সন্ধ্যার পরপরই ফ্ল্যাটে ফিরে আসে শ্রাবণ। আরও আগেই আসতে চেয়েছিল, কিন্তু বন্ধুদের জন্য আসতে পারছিল না। সোয়া শুয়ে ফোনে রান্নার রেসিপি দেখছে। শ্রাবণকে এত দ্রুত ফিরে আসতে দেখে খুশি হয়ে শোয়া থেকে উঠে বসে। যাক, আজকে আর অত বেশি ভয় পেতে হবে না। শ্রাবণ শোয়ার দিকে একবার তাকিয়ে ফোন ওয়ালেটার চাবি রেখে দেয় জায়গা মতো। শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। শোয়া আবার শুয়ে পড়ে, দৃষ্টি স্থির করে ফোনের স্ক্যানে। টাকি মাছ ভর্তা করার রেসিপি শিখেছে। 20 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রাবণ। শোয়া ঘাড় ঘুরিয়ে তাকায়। ওর নির্লজ্জ দৃষ্টি কেন যেন বারবার শ্রাবণের উদম শরীরে স্থির হয়ে যায়। জিম করা প্যাটা দেহ, নজর কাড়ার মতোই আকর্ষণীয়। দেখবি? শোয়া কিছু বোঝা না বলার আগেই শ্রাবণ দুহাত দুদিকে মেলে ধরে টাওয়াল। নে দেখ ভালোভাবে। সব ফট করে ব্ল্যাকেট টেনে মাথা ঢেকে নেয়। উল্টো ফিরে মনে মনে বলে, পুরুষ মানুষ বলেই কি এত নির্লজ্জ হতে হবে নাকি? হঠাৎ শোয়ার উপর থেকে ব্ল্যাকেট সরে যায়। ঘাড় ঘুরেতে দেখে শ্রাবণ ওর পাশে দাঁড়িয়ে আছে। খিচে চোখ বন্ধ করে নেয় দ্রুত। শ্রাবণ শোয়াকে টেনে নিজের দিকে ফেরানোর চেষ্টা করে বলে, এই ফের এদিকে। শোয়া শক্ত করে শুয়ে আছে। দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, দেখবো না, কিছু দেখবো না আমি। দেখবি না কেন? দেখ। না না, আমি দেখবো না। দেখার বাড়ি বা রেখেছিস কি? সবই তো দেখা শেষ। কিছু দেখিনি আমি। সোয়া চুপ করে থাকে। শ্রাবণ ওকে টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, এই ডাইনি বাচ্চা, চোখ খোল। সব তো আগে দেখেছিস, এখন আর কি দেখার বাকি আছে? তুমি ট্রেজার পড়ো আগে। চোখ খোল বলছি। শ্রাবণের রাগী গলার স্বর শুনে চোখ মেলা তাকায় শোয়া। শ্রাবণ বলে, এভাবে যে তাকিয়ে থাকিস নজর লাগবে না আমার? কিভাবে তাকিয়েছি? চোখ দিয়ে গিলে খাওয়ার মতো করে। ওভাবে তাকাইনি আমি, শুধু একটু তাকিয়েছি। একটু তাকিয়েছিস কিন্তু পুরাটা দেখে নিয়েছিস। লজ্জায় চোখ বন্ধ করে দু হাতে মুখ ঢেকে ফেলে সোহা। নিজেই তো দেখেছে ও কি দেখতে চেয়েছিল নাকি। যদি জানতো নির্লজ্জ ছেলে এমন কিছু করবে তাহলে তো তাকাতই না। দিন দিন এই ছেলে লজ্জা শরম হাওয়া হয়ে যাচ্ছে। শ্রাবণ আগে মোটেও এমন ছিল না। পরিবর্তন হচ্ছে ভালো কথা, তাই বলে এমন ভয়ঙ্কর পরিবর্তন? তাকিয়ে ছিল বলে টাওয়াল খুলে দেখিয়ে দিল। অদ্ভুত পুরুষ। এই ডাইনির বাচ্চা তাকা। শোয়া পিটপিট করে তাকায় আবার। নিচে দেখ। শোয়া দ্রুত দুদিকে মাথা নাড়ে, দেখতে বলেছি আমি। শোয়া ধীরে ধীরে চোখ কোনা করে তাকায় নিচে দিকে। হাফ ছেড়ে বাঁচে, এতক্ষণ তো দম আটকে রেখেছিল। টাওয়াল পরেই আছে। শ্রাবণ মুখের দিকে তাকিয়েতেই শ্রাবণ ভুরুজোড়া নাচায়। শোয়ার দৃষ্টি সরিয়ে নিয়ে শোয়া থেকে উঠে বসবে, এমন সময় শ্রাবণ হাত বাড়িয়ে ডিম লাইটটা অন করে মেইন লাইট অফ করে দেয়। বিছানা শুয়ে শোয়াকে চেপে ধরে ঘাড়ে মুখ গুজে চুমু খায়। শোয়া ছটফটিয়ে বলে, কী করছো? ছাড়ো। ডোন্ট ডিস্টার্ব, আমার ফিলিংস এখন রোমান্টিক। শোয়া ছটফট করতে করতে বলে, খাবার খেয়েছিলে? শ্রাবণ ঘোর লাগা স্বরে বলে, হ্যাঁ, এখন তোকে চুমো খাবো, তাই ডিস্টার্ব না করে চুপচাপ থাক। শোয়া শ্রাবণের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আবার বলে, রাতের খাবার খাবে না? খেয়ে পুরো কথা শেষ করার আগে শ্রাবণ শোয়ার ওষ্ঠদয় আঁকড়ে ধরে নিজেকে ওষ্ঠ দিয়ে। শোয়ার ছটপটানি থেমে যায়। বোঝা শেষ, শ্রাবণ এখন আর ওকে ছাড়বে না। কোনো দুঃখে তাকিয়েছিল। মাঝখানে কয়েকদিন পেরিয়ে গেছে। শ্রাবণের সঙ্গ নিয়ে খাবার খাওয়ার জন্য আসে সোহা। শ্রাবণ একটা চেয়ার টেনে বসে। সোহা ওর জন্য খাবার বেড়ে দিয়ে পাশের একটা চেয়ারে বসে। গত কয়েকদিন ধরে শ্রাবণ আগে খায়, পরে সোহা খায়। এর মধ্যে আর সোয়ার বমি হয়নি খাওয়ার সময়, তবুও একসঙ্গে খেতে বসে না আর। শ্রাবণের খাওয়া নষ্ট করতে চায় না সোহা। শ্রাবণ হাত ধুয়ে খাবার মেখে মুখে পড়তে নিয়ে সোয়ার মুখের দিকে তাকায়। সোয়া নিচের দিকে দৃষ্টি রেখে বসে আছে। শ্রাবণের হাত থেমে যায়। হাতের খাবার প্লেটে রেখে গম্ভীর গলায় বলে, তোর জন্য খাবার বার। সোয়া মুখ তুলে তাকায়। শ্রাবণ পুনরায় একই কথা বলে। সোয়া মৃদু স্বরে বলে, তুমি খেয়ে নাও আগে। বলতে বলেছি বার। শ্রাবণের রাগের স্বর শুনে মিনমিন করে বলে, আমি পরে খাবো, তুমি খাওয়া শেষ করো। শ্রাবণ হাত বাড়িয়ে শোয়ার সামনে প্লেট দেয়। শক্ত গলায় বলে, আমার সঙ্গে খাবে। শোয়া মিনমিন করে বলে, যদি সেদিনের মতো কিছু হলে হবে, তুই খা। শোয়ার কথা বাড়ায় না, নিজের জন্য খাবার বাড়তে শুরু করে। শ্রাবণ তাকিয়ে রইল শোয়ার মুখের দিকে। শোয়া খাবার বেড়ে শ্রাবণের মুখের দিকে তাকায়। শোয়া তাকাতেই দ্রুত দৃষ্টি নামিয়ে নেয় শ্রাবণ। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে গম্ভীর গলায় বলে, খাওয়া শুরু কর।
সোয়ার প্রেগনেন্সির 3 মাস পূরণ হয়েছে গত দুদিন আগে। শ্রাবণ আজকে সোয়াকে হসপিটালে নিয়ে গিয়েছিল চেক আপ করানোর জন্য। মা এবং বাবু দুজনেই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডক্টর শ্রাবণকে বলে দিয়েছেন আরও বেশি বেশি সোয়ার খেয়াল রাখার জন্য। সোয়াকেও বলেছেন নিজের খেয়াল রাখতে, প্রচুর পুষ্টিকর খাবার খেতে আর হাসি খুশি থাকতে। হসপিটাল থেকে বেরিয়ে সোয়াকে নিয়ে শপিংয়ে মলে এসেছে শ্রাবণ। বিয়ের পর এখন পর্যন্ত সোয়াকে কোনো ড্রেস কিনে দেয়নি ও। সোয়া বাড়ি থেকে যা নিয়ে এসেছিল সেসবই পরছে এখন। শ্রাবণ সোয়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, দেখ কোনটা কোনটা পছন্দ হয়। সোয়ার ড্রেসগুলোর দিকে নজর বুলিয়ে শ্রাবণের মুখের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, তুমি দেখো পারবি, তুই তুই দেখ। আমি নিজে তো কখনো ড্রেস পছন্দ করে কিনতাম না, সব সময় আম্মু নিয়ে যেত। শ্রাবণ শোয়ার দিক থেকে চোখ সরিয়ে ড্রেসের উপর নজর বোলায়। শোয়ার হাত ছেড়ে দিয়ে নিজের ড্রেস পছন্দ করতে শুরু করে। বালির এক মেয়েকে বিয়ে করেছে, নিজের জন্য সামান্য ড্রেস পছন্দ করবে তাও করতে পারে না। বেশ কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে শ্রাবণীর, আরও কয়েকটা নেবে। কালো একটা জামার দিকে তাকিয়ে শোয়ার হাত ধরার জন্য হাত বাড়ায় পাশে। হাত ধরবে ধরবে এমন সময় শ্রাবণের হাত থেমে যায়। ফট করে ঘাড় ঘুরিয়ে নিজের পাশে তাকায়। নিজের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখে দ্রুত হাত গুটিয়ে নেয়। এটা কাকে ধরতে যাচ্ছিল এখনই? ওর বউ কোথায় গেল? দ্রুত আশেপাশে নজর বোলায়। যেখানে শোয়ার হাত ছেড়েছিল শোয়ার সেখানেই দাঁড়িয়ে আছে। চোয়ার শক্ত করে শোয়ার কাছে এগিয়ে আসে, হাত মুঠো করে চাপার রাগী স্বরে বলে, আমার সঙ্গে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? শোয়া হাতের ইশারা একটা জামা দেখায়, পছন্দ হয়েছে? উপর নিচ মাথা নাড়ায় শোয়া। শ্রাবণ জামাটা হাতে নিয়ে শোয়ার গায়ে ধরে, ওরও পছন্দ হয়, ভালোই লাগছে। শোয়ার জন্য কেনাকাটা শেষ করে গাড়ির দিকে আগায়। শপিং ব্যাগগুলো পেছনে রেখে শোয়াকে ফ্রন্ট সিটে বসায়। নিজের ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগাতে লাগাতে শোয়ার দিকে তাকিয়ে বলে, দাদাভাই কল করেছিল। শোয়া শ্রাবণের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না তো করেনি। না কেন, কিছু হয়েছে? হ্যাঁ কি হয়েছে? তোর ডাইনি মায়ের অ্যাক্সিডেন্ট। চমকে ওঠে শোয়া, বিচলিত হয়ে বলে, অ্যাক্সিডেন্ট? কিভাবে, কখন হয়েছে? এত উত্তেজিত হচ্ছিস কেন? মরেনি, বেঁচে আছে, কই মাছের জান, এত সহজে কি যাবে নাকি মরে? এখন কোথায়? হসপিটালে, আইসিইউতে ভর্তি। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই ডাইনির জন্য তোর চোখ থেকে পানি বের হয়ে তোর চোখ উপর নিব। সোয়া ভয় দ্রুত নিজের দু চোখের মুছে নেয়। শ্রাবণ নিলিপ্ত গলায় বলে, গতকাল বিকেলে ডাইনিটা অফিসের সামনে দাঁড়িয়েছিল, যেন কিসের জন্য। একটা ব্ল্যাক মার্সিডিজ ছুটে এসে ওকে ধাক্কা দিয়ে চলে এসেছে। কে ছিল ওই গাড়িতে? পুলিশ ধরেনি? না ধরেনি। কেন ধরেনি? সেটা তোর বাপ মাকে গিয়ে জিজ্ঞেস করিস। যাবি ডাইনিকে দেখার জন্য? বাঁচছে নাকি মরবে ঠিক নেই, যাবি নাকি? অনেক সিরিয়াস অবস্থা, সকালে তো নিউজে দেখেছিলাম জ্ঞান ফিরেনি। শোয়া শ্রাবণের মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা এখনই বোধহয় ফুপিয়ে কেঁদে উঠবে। চোখ দুটো পানিতে টইটুম্বর হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে কান্না চেপে রাখার কারণে। যতই হোক মা তো। শ্রাবণ শ্যামা চৌধুরীর ফোনে কল করে, রিসিভ হতে স্পিকারে দেয়। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। নিউজে দেখলাম ছোট ডাইনির নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ। কিভাবে হলো? কে করলো? যে ধাক্কা দিল তার নাম এখনও মামলা করেনি কেউ? অ্যাক্সিডেন্টের স্পট ফুটেজ তো আছেই। শ্যামা চৌধুরী গম্ভীর হয়ে বলেন, এমনটা না করলেও পারতে শ্রাবণ। শব্দ করে হেসে ওঠে শ্রাবণ। শোয়ার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, এমনটা করেছি আমি? অনিমাকে ধাক্কা দিয়েছ কেন? শ্রাবণ শোয়ার মুখের দিকে তাকিয়ে থেকে উষ্ঠজোড়া প্রশস্ত করে বলে, নেক্সট টার্গেট বড় ডাইনি আর শামীম রেজা। দুজনকে চোখ কান খোলা রেখে রাস্তা বের হতে বলবে। তো দেখা গেল কবে ওরাও আইসিইউতে বেডে শুয়ে আছে, নিস্তেজ হবে। শ্রাবণ, রাখছি দাদা ভাই। কল কেটে দেয় শ্রাবণ। শোয়া অবাক হয়ে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ ইচ্ছে করে ওর মাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে, কি সুন্দর করে হাসছে এখন। শ্রাবণ গাড়ি স্টার্ট দিতে দিতে হাসি মুখে গান গাইতে শুরু করে। শোয়া শ্রাবণের মুখের দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। এই শ্রাবণ তো সেই শ্রাবণ না। শ্রাবণের অসুস্থতা কি আবার বাড়ছে? একজন সুস্থ মানুষকে আইসিইউতে পাঠিয়ে মনে সুখে হাসছে আর গান গাইছে, কি সুন্দর সুর তুলে। শোয়া মুখ ফিরিয়ে বাইরের দিকে তাকায়। দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। হাসান ফোন বেজে ওঠে, পকেট থেকে ফোন বের করে দেখে ওর মামা কল করেছে। হ্যাঁ মামা বলো। কোথায় তুই? বাড়ির কাছে, দ্রুত বাড়িতে আয়। কেন, কিছু হয়েছে?
রিতাকে দেখার জন্য পাত্রপক্ষ এসেছে হুট করে, তুই দ্রুত আয়। রিতাকে দেখতে পাত্রপক্ষ এসেছে শুনে হাসানের বুকের ভেতর ছেদ করে উঠেছে। আসছি মামা। আচ্ছা আয়, রাখছি। হাসান ফোন পকেটে পরে হেলমেট পরতে শুরু করে। রাব্বি বলে, কোথায় যাবি? কি বললো তোর মামা? বাড়িতে যাব, মেহমান এসেছে। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বাইক স্টার্ট দিয়ে বাড়ির দিকে আগায়। বাড়িতে পৌঁছে বাইক একপাশে পার্ক করে হেলমেট খুলে বাইকের উপরে রাখে। চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে ভেতরের দিকে পা বাড়ায়। ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসে থাকতে দেখতে পায় 10-12 জন লোক।